আমরা আসলে ফার্মেন্টেশন এর যদি আমরা ওই গত ক্লাসে প্রথম যে টি প্রসেসিং এর প্রথম যে স্লাইডটা দেখিয়েছি সেইখানে আমরা যদি এট এ গ্ল্যান্স তোমার গ্রিন টি এবং ব্ল্যাক টি প্রসেসিং এর স্টেপ গুলো রিকল করার চেষ্টা করি তাহলে কি দেখা যাবে যে ফার্মেন্টেশন ইজ প্রেজেন্ট অনলি ইন ব্ল্যাক টি প্রসেসিং এবং গ্রিন টি প্রসেসিং এ এই স্টেপটা কিন্তু টোটালি অ্যাবসেন্ট ওকে তাহলে এর ডেফিনিশন যদি আমরা চিন্তা করি ফার্মেন্টেশন ইজ দ্য প্রসেস ডিউরিং হুইচ পলিফেনলস ইন দ্য টি লিফ আর oxidized in presence of the enzymes and subsequently condensed to form colored compounds contributing to the quality attributes of tea. Contributing to the quality attributes of tea তাহলে আসবে কার থেকে ফার্মেন্টেশনের ফলশ্রুতিতে পলিফেনল চাই যেটা আছে that polyphenols actually converted to several other products হ্যাঁ তাহলে এবং কাদের দ্বারা সেটা কনভার্ট হবে in presence of the enzymes actually two enzymes involved in this process one is pectase and the other one is polyphenol oxidase তাহলে এই দুটো এনজাইম আসলে পলিফেনল যেটা আছে সেটাকে কনভার্ট করে ফেলবে আলটিমেট প্রোডাক্ট কি হবে এইটার উপরে একটা স্লাইড আমরা আগের ক্লাসে দেখেছি থিয়াফ্লেভিনস এবং থিয়ারোভিগিনস তাহলে সেই থিয়াফ্লেভিনস পার্টিকুলারলি ব্ল্যাক টি এর যে অ্যাপিয়ারেন্স গত ক্লাসে আমরা বলেছিলাম যখন আমরা এক কাপ চাকে অ্যাপ্রিশিয়েট করব at that time you must have to pay attention three matters one is appearance and the other one is aroma and finally taste তাহলে সেই অ্যাপিয়ারেন্সের যে কালার বা কালার অফ মেড টি দ্যাট ইজ actually controlled by the amount of thiaflavins and thiarubigins and that thiarubigins and thiaflavins is are nothing but oxidized polyphenols okay তাহলে what are the changes occurring during fermentation after ruling fermentation starts whereby the cell constituents of the leaf come in contact with air and begin to change color immediately the tannin which is soluble in water decreases in solubility and the crushed leaf develops heat as fermentation progress তাহলে ফার্মেন্টেশন প্রক্রিয়া যখন চলমান থাকবে at that time due to fermentation heat will be developed then during the process tannin which is colorless in its raw state become red which are responsible for the characteristic red color of tea infusion the development of strength which is related to soluble matter contents appear to be significant only in the early period of fermentation but after some time they become insoluble তাহলে এই চেঞ্জেস গুলো ফার্মেন্টেশনের সময় আসলে হয়ে থাকে these are the fermentation trays used in industry for tea fermentation এইখানে আসলে দেখা যাচ্ছে কি রুলিং এর পর এই দিক থেকে আমার কার্সর এই দেখা যাচ্ছে জি স্যার কার্সর মুভ করছে যায় তাহলে এই দিকে সবুজ পাতা না এইদিকে যত আস্তে আস্তে এই দিকে আসতেছে এটা কি অনেকটা ব্রাউনিশ কালার হয়ে যাচ্ছে না এবং ডান পাশের ফিগারে পিকচারে আরো এটা বেশি পরিষ্কার যে না যত এটা যাবে ফার্মেন্টেশন ট্রে যত প্রোগ্রেস হচ্ছে আস্তে আস্তে লিফ কালার চেঞ্জ হয়ে যাচ্ছে ফ্রম গ্রিন টু ব্রাউন হ্যাঁ ওকে then characteristics of fermentation the fermentation process is the most characteristic part in black tea processing during fermentation the most important properties of tea are developed particularly এইখানে আমার polyphenol যেটা ছিল huge amount of polyphenol particularly soluble constituents in tea কত পার্সেন্ট জানো polyphenol দুটো মিলিয়ে
30%. 30%, তাহলে এই 48% এর 30% হলো পলিফেনল। দ্যাট পলিফেনল ইজ অ্যাকচুয়ালি কনভার্টেড বা oxidized to thiaflavins and thiarobegens. At these stage, briskness, color, and strength are developed. The fermentation room should be cool, airy, clean, and well ventilated. যদি এই প্রপার্টিজ বা এই ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা মেইনটেইন না করতে পারি তাহলে কিন্তু ফার্মেন্টেশন উইল বি হ্যাম্পার্ড অ্যান্ড কোয়ালিটি অফ টি উইল বি ডিটেরিওরেট। নাও লেভেল অফ ফার্মেন্টেশন, যদি ভালোভাবে ফার্মেন্টেশন হয়, ফুলি ফার্মেন্টেটেড টি কালার হবে এইরকম অনেকটা। দেন লিকার অফ ফুলি ফার্মেন্টেটেড টি, লিকারের কালার অনেকটা এইরকম হবে। এবং নন ফার্মেন্টেটেড টি, দ্যাট মিনস গ্রিন টি, লাইট ফার্মেন্টেটেড টি 10 to 20% ফার্মেন্টেশন যখন হবে, মিডিয়াম ফার্মেন্টেটেড টি when the rate of fermentation will be in between 20 to 50%, and we will say fully fermented tea when fermentation will be greater than 80%, 80 to 100%. হ্যাঁ, তাহলে এই রেঞ্জের মধ্যে থাকলে আমরা তাকে ফুলি ফার্মেন্টেটেড টি বলবো। অ্যাকচুয়ালি আমাদের দেশে গ্রিন টি হিসেবে যেটা বাজারজাত করা হয়, এটা লাইট ফার্মেন্টেশন ইজ অকার্ড। হ্যাঁ, আমরা বাজার থেকে, আমাদের দেশের বাজার থেকে গ্রিন টি কিনে নিয়ে আসলে দেখবা লিকারের কালার অনেকটা এইরকম হয়, 2 নাম্বার, নিচের 2 নাম্বার, এরকম গ্রিন হয় না। ওকে ওকে, নাও ফ্যাক্টরস এফেক্টিং ফার্মেন্টেশন কি কি দ্বারা নিয়ন্ত্রিত হবে? অফকোর্স টেম্পারেচার, অপটিমাম টেম্পারেচার শুড বি 24 to 29 degrees Celsius. It may be affected by the initial leaf temperature, thickness of spread, and air temperature in the fermenting room. তার মানে আমাদের তাহলে temperature during fermentation should be maintained in between 24 to 29 degrees Celsius, এবং ইনিশিয়াল লিভ টেম্পারেচার লক্ষ্য রাখতে হবে যেন এটা বেশি না হয়ে যায়। বেশি হলে কি হবে, টেম্পারেচার এর চেয়ে বেশি হলে তাহলে আবার ফার্মেন্টেশন, তখন এই টেম্পারেচার ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, এটা দ্রুত গতিতে হবে কোনো কিছুই, ওইটা কিন্তু তখন এই দ্রুত গতির ফার্মেন্টেশনটা ভালো কোয়ালিটির চায়ের জন্য ভালো হবে না আর কি। ওকে, দেন হিউমিডিটি অপটিমাম 1 to 1.5 ডিগ্রি সেলসিয়াস হাইগ্রোমেটিক ডিফারেন্স। হাইগ্রোমেটিক ডিফারেন্স আসলে দুটো বাল্ব পরের স্লাইডে আমরা দেখব। যখন এই দুটো থার্মোমিটারের মধ্যে টেম্পারেচারের পার্থক্য, অর্থাৎ যে পরিমাণ হিউমিডিটি থাকলে দুটো থার্মোমিটারের টেম্পারেচারের পার্থক্য 1 থেকে 1.5 ডিগ্রি সেলসিয়াস হবে, such type of or such amount of humidity is known as hygrometric difference. Okay, then air for floor fermentation, 10 to 12 changes of air per hour. All air in the room should be renewed every 5 to 6 minutes. Air speed to be kept as low as possible when fan is used. অ্যাকচুয়ালি আমাদের দেশে সাধারণত ফ্যানই ব্যবহার করা হয়, তাহলে ফ্যান ব্যবহার করার ক্ষেত্রে হাই স্পিড কিন্তু দেওয়া যাবে না। স্পিড শুড বি কন্ট্রোল, শুড বি কেপ্ট অ্যাজ লো অ্যাজ পসিবল। কেন কেন আদারওয়াইজ এই যে আমরা যে ট্রে গুলো দেখলাম, ট্রে থেকে যদি হাই স্পিড দেওয়া হয় তাহলে কিন্তু এই লিভ কিছু উড়ে পড়ে যেতে পারে, সেইটা যেন না হয়, দ্যাট মাস্ট হ্যাভ টু বি টেক কেয়ার। অ্যাকচুয়ালি দিস ইজ, এখন এই থার্মোহাইগ্রোমিটার একসাথে পাওয়া যায়। তোমার কত ডিগ্রি সেলসিয়াস একদিকে টেম্পারেচার, আরেকদিকে নিচের এটা হলো রিলেটিভ হিউমিডিটি দেখাবে, এবং থার্মোহাইগ্রোমিটার অ্যাকচুয়ালি ওইখানে যে আগের স্লাইডে আমরা যেটা বলেছি, এরকম দুটো থার্মোমিটার মসলিন স্লিভ বা মসলিনের কাপড় দিয়ে একটার নিচে কি কাপড় পেঁচানো,
অংশটায় কাপড় পেঁচানো থাকে এবং পানিতে কাপড়টা ভেজানো থাকে, যার ফলশ্রুতিতে একটা বাল্বকে, এই বাল্বটাকে বলা হয় ওয়েট বাল্ব, আর এইটা যেটার মধ্যে আসলে কোনো অংশই পানির সংস্পর্শে থাকে না সেটাকে বলা হয় ড্রাই বাল্ব। এই দুটো ওয়েট বাল্ব এবং ড্রাই বাল্ব যদি একই পাশাপাশি রাখা হয় তাহলে ইউজুয়ালি ওয়েট বাল্বের টেম্পারেচার একটু কম দেখায়, যেমন একই কন্ডিশনে এইটার লেভেল পারদের লেভেল দেখা যাচ্ছে। সুতরাং এই দুটোর মাঝে যে পার্থক্য, দ্যাট ডিফারেন্স অ্যাকচুয়ালি ইজ নোন অ্যাজ hygrometric difference. Okay, now the chemical changes that takes place during fermentation. আমরা এইখানে একটু আগে আমি বলেছি two enzymes, one is pectase and the other one is polyphenol oxidase, actually responsible for fermentation. তাহলে pectase usually works best at 48.9 degrees Celsius temperature, which converts pectin to give gummy matter. আমরা দেখেছি গামি ম্যাটার অলমোস্ট কত 3 to 4% এর মধ্যে থাকে আর কি। দেন পলিফেনল অক্সিডেজ, এইটা ভালো কাজ করে তোমার 28.3 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। অ্যাকচুয়ালি ইট ইজ কপার প্রোটিন টাইপ and acts on the catechin group of the polyphenol in the tea leaf. তার মানে আমরা দেখেছি most of the polyphenols in tea are in catechin group. Thus, polyphenol oxidase is the key enzymes responsible for fermentation. Okay, বুঝা গেল? কথা বলি। তার মানে আমরা বলতে চাইলাম কি, আমরা দেখেছি ক্যাটেচিন হলো টি এর মধ্যে, পলিফেনলের মধ্যে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম না, ক্যাটেচিন এবং হলো ফ্লেভোনলস, এবং আমরা বলেছিলাম ক্যাটেচিন হলো মোস্ট, এই যে 30% এর মধ্যে মোস্ট পলিফেনলস আর ইন দিস গ্রুপ, মানে ক্যাটেচিন গ্রুপ। তাহলে এই ক্যাটেচিন গ্রুপকে কেমন কনভার্ট করে কে? পলিফেনল অক্সিডেজ। এই জন্য বললাম আমি দুটো এনজাইম যদিও রেসপন্সিবল এই ফার্মেন্টেশন প্রক্রিয়ায়, তাহলে ম্যাক্সিমাম অ্যাক্টিভিটিস আর ডান বাই দি পলিফেনল অক্সিডেজ, অর্থাৎ ফার্মেন্টেশন প্রক্রিয়াতে ম্যাক্সিমাম রোল প্লে করে কে? পলিফেনল অক্সিডেজ, যেহেতু সে ক্যাটেচিনের উপর কাজ করে আর প্যাকটেজ কাজ করে প্যাকটিনের উপর। ওকে, এইবার মনে হয় পরিষ্কার না? জি স্যার। Okay. জি স্যার। The primary reaction takes place during fermentation, involves transformation of flavonols by polyphenol oxidase. The activation temperature of polyphenol oxidase is আমরা বললাম 28.3 degree Celsius temperature. তাহলে এইখানে চেঞ্জ কি কি হয়? Actually, one epigallocatechin and its galates polyphenol oxidase দ্বারা oxidized হয়ে orthoquinones হয়, then condensation reaction-এ bis flavanols হয়, then again condensation হয়ে thiaflavins, orange red color dimer, and then thiaro begins darker brown material, then precipitation and insoluble substances. So these are the changes that occurs during fermentation. অর্থাৎ chemical changes occur during fermentation. অনেক সময় পরীক্ষায় এটা চাওয়া হয়, তাহলে আগে আমরা কি কি চেঞ্জ হয়েছে সেটা লিখে এই ডায়াগ্রামটা দিলে বেশি ভালো। ওকে, নাও drying, last step of tea processing, drying এর objective কি? To arrest, that means to stop, actually to stop the fermentation and fix the desirable properties of tea and remove moisture to obtain a finished product that is stable to handle. হ্যাঁ, তার মানে ফার্মেন্টেশন যেটা আছে সেটাকে স্টপ করা এবং প্রপার্টিজ গুলোকে ফিক্স করা এবং ময়েশ্চার একটা সার্টেইন পার্সেন্টেজ এ রাখার জন্য ড্রাইং করা হয়, এক নাম্বার অবজেক্টিভ। তাহলে ময়েশ্চার সার্টেইন পার্সেন্টেজে না থাকলে কি হবে? এইখানে বিভিন্ন ধরনের মাইক্রোবিয়াল ডেভেলপমেন্ট হবে, অর্থাৎ এর আমরা এখন যেটা এক্সপায়ারি ডেট বলি যে না এত ম্যানুফ্যাকচারিং এত
এক্সপায়ারি এত, সেইটা ডিউরেশনটা কমে যাবে। যত বেশি ময়েশ্চার থাকবে তাহলে সেই কি ওর বাজারজাতকরণের যে সময় ডিউরেশন সেইটা কমে যাবে। দেন 2 নাম্বার হলো টু রিমুভ দি ময়েশ্চার ডিউরিং ড্রাইং মোর দেন হাফ the weight of the withered leaf is evaporated। হ্যাঁ, তাহলে আমরা দেখেছিলাম কত 45 to 60% ময়েশ্চার থাকে, 65% ময়েশ্চার থাকে উইদারিং এর সময়। সেই ময়েশ্চারের কি মেজর পার্ট তাহলে এই সময়ে ইভাপোরেট করে দিতে হবে। দেন to accelerate the enzymatic reactions during the early stage with the increase in temperature until such a temperature is reached when the enzymes are denatured। হ্যাঁ, তার মানে যখন ড্রাইং এর ইনিশিয়াল স্টেজ ইজ রানিং এট দ্যাট টাইম অ্যাক্সিলারেটেড দি এনজাইমেটিক রিঅ্যাকশন, অর্থাৎ ফার্মেন্টেশন প্রক্রিয়া যেইখানে গিয়ে স্টপ হওয়ার কথা সেইখানে স্টপ না হয়ে আরো কি হতে পারে, অ্যাক্সিলারেট করতে পারে। ফার্মেন্টেশন রেট অফ ফার্মেন্টেশন মে বি অ্যাক্সিলারেটেড। কেন কেন কে বলতে পারি? টেম্পারেচার ড্রাইং কি আমরা টেম্পারেচার বাড়াবো না? টেম্পারেচার বাড়ালে ড্রাইং অর ফায়ারিং এ ইনিশিয়াল স্টেজে আমি বললাম এনজাইমেটিক রিঅ্যাকশন ইজ অ্যাক্সিলারেটেড, বাট হোয়াই? কোশ্চেন ইজ হোয়াই? কেন? কে পারি? কেউ পারি না? এই আমাকে শুনছো? জি স্যার। তাহলে আসলে কি হয়, যখন ফার্মেন্টেশনের সময় দেখলাম আমরা একটা এনজাইম কাজ করে কত 28.3 ডিগ্রি সেলসিয়াস, 28.3, আর একটা দেখলাম কত অ্যাপ্রক্সিমেটলি 38, হ্যাঁ 38 পয়েন্ট সামথিং। ওকে, তাহলে আর ড্রাইং এ আমার টেম্পারেচার লাগবে কত, মোর দেন 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তাহলে এই যে 28 or 38 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমি যাব, 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গেলে কি হবে, এই টেম্পারেচার তখন ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, যার ফলশ্রুতিতে ফার্মেন্টেশন দ্রুত গতিতে হয়। এইটাই এইখানে বলা হলো। কিন্তু এই জন্য ইউজুয়ালি ড্রাইং বা ফায়ারিং স্টেজের ইনিশিয়াল স্টেজে এই টেম্পারেচারটা খুব দ্রুত বাড়াইতে হবে, দ্রুত বাড়াইয়া কত 100-র কাছাকাছি নিয়ে যেতে হবে, যেন কি হয় ওই যে এনজাইম যেটা আছে সেই এনজাইম যেন ডিন্যাচার্ড হয়ে যায়। এনজাইম ডিন্যাচার্ড হয়ে গেলে কি হবে, সুবিধা কি হবে? এই বায়োকেমিস্ট্রি পড়ি নাই আমরা? হ্যাঁ, all enzymes are কি প্রোটিন না? জি স্যার। all enzymes are protein, আর প্রোটিনে যদি তুমি বেশি টেম্পারেচার দাও তাহলে কি হবে, প্রোটিন উইল বি ডিন্যাচার্ড। হ্যাঁ, ডিন্যাচার্ড হয়ে গেলে কি হবে, তার মানে সে তখন আর এনজাইম থাকবে না, এটা ব্রেকডাউন হয়ে যাবে, ডিকম্পোজড হয়ে যাবে। ব্রেকডাউন হয়ে গেলে এনজাইম যেহেতু প্রোটিন, যখন আমি হাই টেম্পারেচার দিব এট দ্যাট টাইম এটা ডিন্যাচার্ড হয়ে যাবে বা ব্রেকডাউন হয়ে যাবে, আর এনজাইমেটিক অ্যাক্টিভিটিস তার আর থাকবে না, যার ফলশ্রুতিতে ফার্মেন্টেশনটা স্টপ হয়ে যাবে। বুঝা গেল? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। ওকে, নাও টি ড্রায়ার, আসলে ড্রাইং এই ধরনের, এটা হলো একটা সিম্বলিক ড্রায়ার এইখানে আনা হয়েছে, এটা আমার দরকার নেই, আমি ইন্ডাস্ট্রিয়াল ড্রায়ারে চলে যাব। ইন্ডাস্ট্রিয়াল ড্রায়ার দেখো এইখানে এই যে ফার্মেন্টেশন ট্রে, আমার কার্সরের অগ্রভাগে দেখা যাচ্ছে ফার্মেন্টেশন ট্রে, এইগুলো থাকে। অনেক ইন্ডাস্ট্রিয়াল ড্রায়ারে কি করতে পারে, এটা মুভ করতে পারে, একদিক থেকে ওই শেষেরটা আবার প্রথমে আসবে, এইভাবে ঘুরতে থাকে। তাহলে এইখানে এই বাদিক ডান দিকের এইটাতে দেখা যাচ্ছে যে ফ্যান দেখা যাচ্ছে না, ফ্যান, এই ফ্যানের সামনে আসছে কি, ফ্যানের সামনে আছে কয়েল, হিটিং কয়েল। অ্যাকচুয়ালি শীতের সময় আমরা যে রুম হিটার ব্যবহার করি, দেখেছি রুম হিটার? জি স্যার। রুম হিটারের টেকনোলজি আর ইন্ডাস্ট্রিয়াল ট্রি ড্রায়ারের টেকনোলজি অলমোস্ট সেম।
তাহলে এইখানে আছে ফ্যান, ফ্যানের সামনে আছে কি হিটিং কয়েল। এটা যখন অন করা হবে হিটিং কয়েল হিট ডেভেলপ করবে, আর ফ্যান যখন অন করা হবে এই হিটটা তখন কি হবে, ফ্যানের সামনের দিকে এটা স্প্রেড আউট হবে। বাতাস, এই গরম বাতাস তখন এই ফ্যানটা সামনের দিকে প্রবাহিত করবে, যার ফলশ্রুতিতে এই আমার ফার্মেন্টেটেড টি যেটা আছে সেই দ্যাট টি উইল বি ড্রাইড। ওকে, তাহলে চেঞ্জেস দ্যাট টেকস প্লেস ডিউরিং ড্রাইং কি কি? অ্যাক্সিলারেটেড এনজাইমিক রিঅ্যাকশন ডিউরিং দ্য আর্লি স্টেজ, একটু আগে এটা নিয়ে আমরা আলাপ আলোচনা করলাম। আর্লি স্টেজে অ্যাক্সিলারেট করবে, এই জন্য আর্লি স্টেজে আমাদেরকে কি করতে হবে, যত তাড়াতাড়ি পারা যায় হাইয়েস্ট টেম্পারেচার যেটা অ্যাপ্রক্সিমেটলি 100 ডিগ্রি সেলসিয়াস, এটার কাছাকাছি নিয়ে যেতে হবে যেন এনজাইমটা ডিনেচার্ড হয়ে যায়। দ্য লস অফ অ্যাবাউট 40% of volatile compounds, 40% of volatile compounds। তাহলে এই স্টেজে আমাদের অ্যারোমা যেটা, সেই অ্যারোমা কিন্তু আমরা লস হয় কত, অ্যাবাউট 40%। এই লসটাকে মিনিমাইজ করার জন্য ওই যে প্রথম দিকে, তাহলে আমাকে কি করতে হবে, যখনই আমি ড্রাইং শুরু করব শুরুতেই অ্যাপ্রক্সিমেটলি 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, কয়েক মিনিট রান করার পর এটাকে আবার দ্রুত 60 ডিগ্রির কাছাকাছি নামাইয়া নিয়ে আসতে হবে যেন ভোলাটাইল কম্পাউন্ড যেগুলো আছে সেগুলোকে প্রিজার্ভ করা যায়। Then the formation of pheophytins and pheophorbyte, এটা pheophytin pheophorbyte আমরা গত ক্লাসে আলাপ আলোচনা করেছি, they are nothing but breakdown products of chlorophyll. The formation of aldehyde, ketones, thiospirons etc. এই স্টেজে হবে। The tanning of the proteins by polyphenols, non-enzymic browning reaction or caramelization will be happened in this stage. Reduction of microorganism, formation of thiorubigens. Okay. Then factors influencing drying, দেখো air temperature, it can vary 71 to 99 degrees Celsius temperature. Initial temperature should be high and temperature around 60 degree is good to prevent over fermentation. তাহলে টেম্পারেচার অফ এয়ার আমরা প্রথমে কি দিব, অ্যাপ্রক্সিমেটলি এই যে 99 ডিগ্রি সেলসিয়াস। কেন প্রথম দিকে বেশি দিব, আবারও বলছি, টু ডিঅ্যাক্টিভেট দি এনজাইমস। দেন আমরা কি বললাম, এটাকে নামাই নিয়ে আসবো অ্যাপ্রক্সিমেটলি 60 ডিগ্রি। কেন? যেন ওভার ফার্মেন্টেশন না হয়, যেন আমরা টি অ্যারোমা ভোলাটাইল কম্পাউন্ড যেগুলো আছে সেইগুলোকে যেন আমরা প্রিজার্ভ করতে পারি। ওকে, then volume of air, the air just passes through the top bed without blowing off the leaf. এয়ার স্পিড এইরকম থাকবে যেন পাতা যেহেতু এখানে শুকালে কি হবে, এটা আরো হালকা হবে যেন এটা আবার উড়ে চলে না যায়। Then quantity of leaf fed into dryer, fine material are spread thinner and larger materials are spread thicker. কারণ ফাইন ম্যাটেরিয়ালের মধ্যে স্পেস কম থাকবে, গরম বাতাস কম ঢুকতে পারবে, এই জন্য ওটাকে পাতলা করে দিতে হবে। আর লার্জার ম্যাটেরিয়াল একটা থেকে আরেকটার মধ্যে স্পেসটা বেশি থাকবে, গরম বাতাস ঢুকতে পারবে সহজে। ওকে, দেন ড্রাইং টাইম, in general a drying period of 20 to 25 minutes is ideal. It takes twice the time to dry at 71 degrees Celsius than to dry at 88 degrees Celsius. তার মানে 88 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যদি আমি ড্রাই করি এবং 71 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যদি অন্য আরেকজন ড্রাই করে, তাহলে দেখা যাবে কি যিনি 71-এ করতেছেন তার দ্বিগুণ সময় লাগবে। এখন সময় বাঁচানোর জন্য তাই বলে কি আমার বেশি টেম্পারেচার দেওয়া ঠিক হবে? না স্যার। না স্যার, কেন নয়? বিকজ তাহলে ওভার ফার্মেন্টেশনের ভয় থাকবে এবং আমার অ্যারোমার জন্য রেসপন্সিবল যে ভোলাটাইল কম্পাউন্ড দ্যাট উইল বি লস্ট। ঠিক আছে? জি স্যার। ওকে, দেন ব্ল্যাক টি প্রসেসিং এট এ গ্ল্যান্স। ব্ল্যাক টি প্রসেসিং, তাহলে আমরা এই গত ক্লাস এবং আজকে যতটুকু আলাপ আলোচনা করলাম
সংক্ষেপে একটা স্লাইডে যদি আমি নিয়ে আসি তাহলে হারভেস্টিং ফ্রম টি গার্ডেন, দেন ওয়েদারিং, দেন রুলিং এর সময় বল ফর্ম হতে পারে, দেন বল ব্রেকিং, দেন ফার্মেন্টেশন, ড্রাইং, দেন ড্রাইং এর পর এটা আসলে টি প্রসেসিং ড্রাইং পর্যন্তই। তারপরের ধাপগুলো হলো মার্কেটিং এর জন্য এটাকে তোমার এলিজেবল বা উপযোগী করা, গ্রেডিং, প্যাকিং এন্ড দেন মার্কেটিং। ওকে ওকে, এই স্টেজে আমি একটু তোমাদের কি চ্যাট বক্স অন আছে, সুতরাং আমরা সবাই স্টুডেন্ট আইডি দিয়ে দেই। জন পার্টিসিপেন্টস। হ্যাঁ, এইখানে আইডি যদি 278-এর বেশি হয়, একজন যদি আরেকজনেরটা দিয়ে দেই, সবাইকে অ্যাবসেন্ট হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, ওকে ওকে, দেন আমরা আইডিও দিতে থাকি, ক্লাসও চলতে থাকুক। দেন দেখো গ্রিন টি কি গ্রিন টি প্রসেসিং এর সাথে ব্ল্যাক টি প্রসেসিং এর পার্থক্য কোথায় আমরা আজকেও আলাপ আলোচনা করেছি, গতদিন আমরা একটা স্লাইডে দেখেছি না। 1 নাম্বার স্টেপ এবং 3 নাম্বার স্টেপ, ব্ল্যাক টি এর 3 নাম্বার স্টেপ গ্রিন টিতে নেই। 3 নাম্বার স্টেপ যেন কি ছিল? ফার্মেন্টেশন। তাহলে গ্রিন টিতে থাকবে না। আর 1 নাম্বার স্টেপ ছিল উইদারিং ব্ল্যাক টিতে, এবং গ্রিন টিতে চলে আসবে কি উইদারিং এর স্টিমিং। ভেরি গুড। ওকে, তাহলে গ্রিন টি দেখো, ইট ইজ প্রসেসড উইদাউট ফার্মেন্টেশন সো দ্যাট দ্য লিফ রিমেইনস অলমোস্ট গ্রিন, no typical aroma is developed, and when infused the liquor becomes greenish pale or lemon yellow color. A green tea infusion takes up the caffeine more quickly and contains more polyphenolic bodies than a black tea infusion. তাহলে এইখানে আমরা কি বললাম? গ্রিন টি ইনফিউশন টেকস আপ দি ক্যাফেইন মোর কুইকলি। তার মানে লিকারে ক্যাফেইনটা দ্রুত চলে আসে, এই জন্য একজন ব্ল্যাক টি পান করলো আর একজন গ্রিন টি যদি পান করে, কে দ্রুত চাঙ্গা হবে? আগে কে রিফ্রেশনেস যেটা, সেটা কে বেশি আগে হবে? যিনি গ্রিন টি পান করবেন। এবং কন্টেইন মোর পলিফেনোলিক বডিজ। পলিফেনল এর যে হেলথ বেনিফিট আমরা দেখেছিলাম, এটা হার্টের জন্য খুবই উপকারী। সেই পলিফেনলের বেনিফিট পাওয়া যাবে যদি আমি গ্রিন টি পান করি। বুঝা গেল? জি স্যার। তাহলে কি আমরা বেশি বেশি ব্ল্যাক টি খাবো না? না স্যার, না স্যার, তাহলে বেশি বেশি এখন থেকে কি করব? গ্রিন টি অভ্যাস করব। ওকে, যারা টি না খেলেই নয়, একান্তই একেবারে চলবেই না, ইন দ্যাট কেস ইউ মাস্ট হ্যাভ টু সুইচ ওভার ফ্রম ব্ল্যাক টি টু গ্রিন টি। ওকে স্যার, তাহলে আলটিমেটলি কি টি আমাদের জন্য ভালো না? হ্যাঁ, টি আলটিমেটলি কি তাহলে বেনিফিশিয়াল না আমাদের জন্য? মানে বলছেন যে না খেলেই নয়, তাহলে টি কি ভালো না? না, টি বেনিফিশিয়াল, টি খাবো আমরা, কিন্তু অতিরিক্ত খাবো না। ওই যে গতদিন বলেছিলাম না যে না 6 কাপ ম্যাক্সিমাম, 4-5 কাপ দিনে, এর বেশি খাওয়া মোটেই উচিত হবে না, আর একটু কম। আমরা এইরকম যেন না হয়, যে না চা থেকেই আমি সব বেনিফিটটা নিতে চাই। হ্যাঁ,
যেমন পলিফেনল, আমরা অন্যান্য ফল ফ্রুটস থেকে যেন পলিফেনল আসে, চায়ের আশায় যেন আমরা একান্ত এই চা নির্ভর না হয়ে যাই। তাহলে এইখানে ওই যে ক্যাফেইন যেটা আছে সেটা অ্যাডিকশনের মতো হতে পারে। আমার মেইন টার্গেট কি? নো অ্যাডিকশন, কোন ধরনের অ্যাডিকশনে আমরা যাব না বা পছন্দনীয় নয়, এই জন্য বলেছি আর কি। ঠিক আছে স্যার? হ্যাঁ বলো। স্যার, উইকিপিডিয়া সহ কিছু কিছু আর্টিকেলে ওখানে বলা ছিল যে গ্রিন টি এর যে বেনিফিশিয়াল ইফেক্ট গুলো বা আসলে যে ওয়েট লস হয় বা অনেক কিছু হয়, এগুলো নাকি কোনো ধরনের কোনো প্রমাণ পাওয়া যায়নি স্যার। না, তাহলে আমরা এটা কিভাবে ওয়েট লস যেটা, তার কোনো সাইন্টিফিক ভিত্তি নেই আসলে। এইগুলো হলো আমাদের দেশে আসলে অনেক ধরনের এই ধরনের প্রচারণায় আমরা বেশি আকৃষ্ট হই আর কি, না? তোমার টিভিতে দেখো ফলাও করে প্রচার করা হয় কি, তোমার হরলিক্স খেলে কি হাইট বাড়ে, হ্যাঁ? আসলে তার কোনো সাইন্টিফিক কিন্তু কোনো ভিত্তি নেই। এবং এই ধরনের মিথ্যা তথ্য যারা অ্যাডভার্টাইজমেন্টে দেয় তাদের বিরুদ্ধে গভর্নমেন্টের তরফ থেকে অ্যাকশন আসা উচিত, হ্যাঁ? কিন্তু সেইগুলো আমাদের দেশে যে নেই, এই জন্য তারা এই মিথ্যা তথ্য দিচ্ছে এবং আমরা আকৃষ্ট হচ্ছি এবং তাদের ব্যবসার প্রসার হচ্ছে আর কি। ওকে, দেন দেখো গ্রিন টির মধ্যে আসলে গ্রিন টি লিকার, অরিজিনাল গ্রিন টি হলে এই যে লিকারের কালার যেটা দেখা যাচ্ছে এই ধরনের লিকার হবে। আমি বারবার বলেছি, গতদিনও বলেছি, আজকেও ক্লাসে প্রথম দিকে বলেছি যে আমাদের দেশের গ্রিন টি আসলে কিন্তু লাইট ফার্মেন্টেশন ইজ অকার্ড, হ্যাঁ, লাইট ফার্মেন্টেশন অকার্ড, 10 to 20% ফার্মেন্টেশন হয়ে যায় আমাদের দেশের গ্রিন টিতে, যার জন্য এই ধরনের এই গ্রিন কালার আসলে আমরা যখন এই লিকারটা কে কি গ্রিন টিটা ডিজলভ করি হট ওয়াটারে, তখন এই ধরনের গ্রিন কালার দেখি না। ওকে, green tea has been traditionally been the tea of choice in China, Japan, Taiwan, but it is rapidly gaining popularity in the Western world because of it carries more health benefit, particularly polyphenol এর যে বেনিফিট সেইটা পাওয়ার জন্য এখন ব্ল্যাক টি পরিবর্তে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও কি গ্রিন টি এর জনপ্রিয়তা বাড়ছে। অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল টি কমিটি, গ্রিন টি প্রোডাকশন in 2016 was 17,880 লাখ কেজি, 17,880 লাখ কেজি, যা কিনা 32% of the world tea production, সারা পৃথিবীর যে চা প্রোডাকশন তার 32.5% ছিল এই অ্যামাউন্ট। The main green tea producer in the world are China, Vietnam, Japan, India. আমাদের দেশের নাম কিন্তু এইখানে নেই। ওকে, বাট হতাশ হওয়ার কিছু নেই। আমাদের দেখো গ্রিন টির বাজার বড় হচ্ছে, গ্রিন টির বাজার বড় হচ্ছে, দিন দিন চাহিদা বাড়ছে সবুজ চায়ের। আমাদের সবুজ চা এই যে এই কালার, বুঝেছো? আর এটা কি গ্রিন কালার? No, না sir. স্যার। না, আসলে এই আমাদের কালারটা, আমাদের দেশে যে গ্রিন টি অনেকটা এইরকম, দিন দিন চাহিদা বাড়ছে। এটা কি ডেইলি প্রথম আলো 2019 13ই এপ্রিলের পত্রিকা, 2019 13ই এপ্রিল এর প্রথম আলো যদি দেখো তাহলে এই ছবিটা পাবা এবং এই মেসেজটা, এই ইনফরমেশনটা ওই দিন পাবলিশ করেছে। তাহলে গত বছর তার মানে 18তে সবুজ চায়ের ব্যবহার হয় 1,35,000 কেজি। কত? 1,35,000 কেজি 2018তে। বাংলাদেশ বছরে 3 লাখ কেজির মতো, বাংলাদেশে বছরে 3 লাখ কেজির মতো সবুজ চা উৎপাদিত হয়। তাহলে 18 সালে ব্যবহার হয়েছে কত? 1,35,000 কেজি, আর বাংলাদেশে উৎপাদিত হয় কত? 3 লাখ কেজির মতো। তাহলে যায় কোথায়? বিদেশে। ঠিক আছে, দিন দিন চাহিদা বাড়তে থাকায় নতুন কারখানা স্থাপন হয়েছে। এটা হলো প্রথম আলোর মেসেজ। প্রথম আলোতে এই 23শে এপ্রিল এই ইনফরমেশনটা এসেছে। এখন আমরা যদি স্ট্যাটিস্টিক্স দেখি, অ্যাকচুয়ালি গ্রিন টি আমাদের দেশে দেখো ইম্পোর্টেড ইন 2014-15 ফিসকাল ইয়ার
কত কেজি? 3170 কেজি 14-15-তে ইম্পোর্ট মানে আমদানি করতে হয়েছে। আমাদের যে চাহিদা সেটাকে ফুলফিল করার জন্য আমদানি করা লেগেছে কত? 3000 কেজি। আর এর মধ্যে প্রতি বছর গ্রিন টি এর, এইখানে প্রথম আলোর মেসেজে দেখলাম কি প্রতি বছর গ্রিন টি এর চাহিদা বাড়ছে, দিন দিন চাহিদা বাড়ছে সবুজ চায়ের। এই যে ছবির মধ্যে আমরা দেখেছি না, দিন দিন চাহিদা বাড়ছে সবুজ চায়ের। ওকে, তাহলে 2017-18 ফিসক্যাল ইয়ারে আমাদেরকে ইম্পোর্ট করতে হয়েছে কত? দেখো 23,510 কেজি। 23,000, তাহলে 14-15 থেকে 17-18 কত বছরের ব্যবধান? 3 বছর না? 3 বছরের মধ্যে 3000 কেজি থেকে 23,000 কেজি আমাদেরকে শুধু আমদানি করতে হয়েছে। আর এর মধ্যে কি হয়েছে? এই 3 বছরে অবশ্যই আমাদের দেশীয় যে উৎপাদন সেইটাও কিন্তু বেড়েছে। তা সত্ত্বেও আমাদেরকে বেশি পরিমাণ আমদানি করতে হয়েছে। তার মানে কি? তার মানে হলো উইদিন দি কান্ট্রি ডিমান্ড অফ গ্রিন টি ইজ ইনক্রিজড, তাই নয় কি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এইখান থেকে কিন্তু এইবারে তোমাদের পরীক্ষায় আমি একটা প্রশ্ন দিতে পারি যে কি ডিমান্ড অফ গ্রিন টি ইনক্রিজিং ডে বাই ডে ইন বাংলাদেশ, এক্সপ্লেইন, ব্যাখ্যা করা যাবে না? এই যে এখানে যে সমস্ত স্ট্যাটিস্টিক্স আছে এইগুলো দিয়ে আমরা এই 2 নম্বরের বা 2.5 নম্বরের একটা প্রশ্ন কিন্তু দিতে পারি। সুতরাং এটা আমি কিন্তু এইবার চিন্তা করতেছি যে না এই ধরনের একটা প্রশ্ন দিয়ে দিব। ওকে, the main green tea producer in Bangladesh are দেখো ফিনলে, কাজী এন্ড কাজী, পেড্রোলো গ্রুপ এন্ড স্কয়ার গ্রুপ। এরা আস্তে আস্তে এই যে পার্টিকুলারলি কাজী এন্ড কাজী তোমার ওই পঞ্চগড়ে ওরা প্রথম দিকে শুরু করে এবং প্রথম দিকে ওরা 10% এটা এক্সপোর্ট করতো এবং এখন ওরা আমাদের দেশীয় বাজারেও কি যেহেতু চাহিদা বাড়ছে এই জন্য আমাদের আভ্যন্তরীণ বাজারেও এরা বাজারজাত করছে। ওকে, এখন স্ট্রিমিংটা কিভাবে করা হয়? আমরা ম্যানুফ্যাকচারে যদি চলে আসি, গ্রিন টি ম্যানুফ্যাকচারিং, স্টিমিং অফ ফ্রেশ লিভ এট এ প্রেসার অফ 80 psi in a roaster for 4 to 5 minutes. Then immediate cooling of the steamed leaf by immersing in ice-cooled water or spraying water over the leaf. Remove of surface water by blowing air over the bed of leaf for 15 to 20 minutes. তাহলে 80 পাউন্ড পার স্কয়ার ইঞ্চ এই প্রেসারে 4 থেকে 5 মিনিটের জন্য রোস্টারের মধ্যে রাখতে হবে। তাহলে এইখানে কি হিট ডেভেলপ হবে, স্টিমিং হবে এবং তার পরবর্তীতে এটাকে ইমিডিয়েট আইস কুলড ওয়াটার দিয়ে এটাকে কুল করে ফেলতে হবে। এই যে কুলিং প্রক্রিয়াটা এইখানে আমরা আমাদের দেশের ফ্যাক্টরিগুলো ততটা ইফিশিয়েন্টলি এই কাজটা করতে পারে না, যার ফলশ্রুতিতে ওই স্টিমিং এর পর কিছুটা ফার্মেন্টেশন স্টার্ট হয়ে যায় যেটা স্টপ হয় না। রিমুভাল অফ সারফেস ওয়াটার, তার পরবর্তীতে 15 থেকে 20 মিনিটের মধ্যে এই কাজগুলো করে ফেলতে হবে যদি আমি ভালো মানের গ্রিন টি প্রডিউস করতে চাই। দেন রুলিং অফ leaf, the ruling of the surface dried leaf in a conventional ruler with a sequence of 10 minutes without pressure, 5 minutes light pressure, 10 minutes medium pressure, then 5 minutes ball breaking and 15 minutes heavy pressure. তাহলে এইখানে টোটাল লাগলো আমার কত? 45 মিনিট রুলিং। আর আমরা ব্ল্যাক টি এর রুলিং দেখেছি 4th রুল পর্যন্ত, প্রতি রুল হলো 30 মিনিটস করে, তাহলে ওইখানে 2 ঘন্টা লাগে আর এইখানে প্রতি রুল লাগে 45 মিনিট। ওকে, দেন ড্রাইং অফ রুল লিভ ইন এ কনভেনশনাল ড্রায়ার এট 104 ডিগ্রি সেলসিয়াস ফর 35 to 40 minutes to a moisture content of 2 to 3%. moisture content 2 থেকে 3% এ না আসা পর্যন্ত এই টেম্পারেচারে 104 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এটাকে ড্রায়ারে ড্রাই করতে হবে, তাহলে আমার ভালো মানের সবুজ চা আমরা তৈরি করতে পারি। ওকে, তাহলে সবুজ চায়ের প্রসেসিং বা ম্যানুফ্যাকচারিং প্রসেস যদি গত বছর না এসে থাকে তাহলে কিন্তু এই বছর এইটাও আসার আমাদের সম্ভাবনা আছে। ওকে,
তাহলে ওইখান থেকে সবুজ চা থেকে ওই প্রশ্নটা কিন্তু এইবার আসার সম্ভাবনা, ওই যে আমরা বললাম যে আমাদের দেশে চাহিদা বাড়ছে, কেন চাহিদা বাড়ছে সেটা এক্সপ্লেইন করা। ওকে, এখন আমার এই টি নিয়ে তোমাদের সাথে যে ক্লাসগুলো শেয়ার করেছি, এইখানে কিছু ডেটা ছাড়া, কিছু হলো তোমার পত্রপত্রিকা, পার্টিকুলারলি প্রথম আলোতে ফিচার, যেটা 2-3 জায়গাতে আমরা দেখিয়েছি, বাদ বাকি বিষয়গুলো এই তিনটা জায়গা থেকে আমরা নিয়েছি। তাহলে সেইগুলো কি কি? টি অ্যান্ড টি প্রোডাক্টস, কেমিস্ট্রি অ্যান্ড হেলথ প্রমোটিং প্রপার্টিজ, এডিটেড বাই চাইতেং সিআরসি প্রেসের। টি গ্রোয়িং, এইটা কিন্তু অনলাইনে আছে এই বইটা, 1 নাম্বার বই যেটা। হ্যাঁ, যারা কেউ ইচ্ছা করলে ডাউনলোড করে দেখতে পারো। টি গ্রোয়িং এইটা অনলাইনে নাই, আমাদের লাইব্রেরিতে আছে। বাট এই বইটা আমাদের দেশীয় কন্ডিশনের এম.এস.এইচ. চৌধুরী, উনি দীর্ঘদিন তার জীবনটা কাটিয়েছেন টি বোর্ডে, আমাদের যে টি বোর্ড, সেই টি বোর্ডে, এবং উনি এই বইটা লিখেছেন এবং এই বইটা আমাদের লাইব্রেরিতে আছে। ইচ্ছে করলে আমরা যখন পরিস্থিতি নরমাল হবে লাইব্রেরিতে গিয়ে বইটা দেখতে পারি। যদিও একটু পুরনো বই, লেটেস্ট ইনফরমেশনের সাথে এটা অনেকটা খাপ খাবে না, বা ইনফরমেশন একটু ওল্ড, বাট তবু যেহেতু আমাদের দেশীয় রাইটার এবং আমাদের দেশের কনটেক্সটেই এই বইটা লেখা, সুতরাং এটা আমরা একটু এমফাসিস দিতে পারি। আর ফাউ স্টেট আমরা দেখেছি কত 17 না 18 ফাউ স্টেট, যেটা এটাও অনলাইনে আমরা এই স্ট্যাটিস্টিক্স যেগুলো আছে সেইগুলো দেখতে পারি।